আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সবাই সবার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আহ, আজকে আমাদের তৃতীয় ওয়েবিনার। তো আমাদের তৃতীয় ওয়েবিনারে আজকে আমাদের গেস্ট স্পিকার এমডি সোহানুর রহমান, এমএসসি ইন অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটেরিয়ালস, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কেমনিট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফ্রনহোফার, আইএফএএম। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমি চাচ্ছি যে আপনি সোহানুর রহমান, আপনি আপনার বক্তব্য আমাদের উপস্থাপন করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম প্রথমত আসসালাম। ধন্যবাদ। প্রোডাক্টিভ কাজের জন্য আমি সবসময় আসলে অ্যাপ্রিসিয়েট করি, আর এই কাজগুলো আমাকে খুব আনন্দ দেয়। যারা আসলে উচ্চশিক্ষার জন্য আগ্রহী তাদেরকে যে ইন্সপায়ার করা, তাদের জন্য কাজ করা, বিষয়টা ভালো লাগে আমার। আমি সোহানুর রহমান, আমি জার্মানিতে উচ্চশিক্ষারত একজন শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থী। যেহেতু ভাইয়া বললেন, আমি জার্মানিতে মাস্টার্স করি হচ্ছে অ্যাডভান্স ফাংশনাল ম্যাটেরিয়ালসে, জার্মানির ইস্ট জার্মানির অন্যতম একটি রিনোন্ড ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কেমনিটসে। সাথে আমি জব করি হচ্ছে ফ্রনহোফার আইফার্ম। ফ্রনহোফার জার্মানির একটি পাবলিক অ্যান্ড প্রাইভেট ফান্ডেড গবেষণা কেন্দ্র। আপনারা হয়তো নাম শুনে থাকবেন, এটার একটি ব্রাঞ্চ যারা হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এবং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে। আমার ব্যাকগ্রাউন্ড আসলে ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ম্যাটেরিয়াল সায়েন্সে। তো আপনারা যারা আসলে উচ্চশিক্ষার জন্য আসতে চান, খুবই ভালো। জার্মানি হইতে পারে আপনাদের উচ্চশিক্ষার জন্য একটা পছন্দের তালিকার শীর্ষে থাকা একটি দেশ। বলে রাখি, আমার অধিকাংশ ফ্রেন্ড সার্কেল এখানে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের। তো আমি আমার বেশ কিছু ফ্রেন্ডদের আসলে আমি লিঙ্ক শেয়ার করছি উইদাউট ইউর কনসেন্ট। তো তারাও জয়েন করছে, তারা অলরেডি জার্মানিতে থাকে। এবং ঢাকাতে যদি আমি একটা দুইটা বা তিনটা ইউনিভার্সিটিতে সব থেকে বেশি যেয়ে থাকি, তার মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরেকটি হচ্ছে ডেফোডিল বিশ্ববিদ্যালয়। তো যেটা বলতেছিলাম যে জার্মানিতে টিউশন ফিজ নাই, তার মানে আপনার টিউশন ফিজ দেওয়ার যে একটা এক্সট্রা প্রেশার, সেটা কমে গেল। তার মানে আপনি একাডেমিক দিকে বেশি ফোকাস করতে পারবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি টপ কয়েকটা দেশকে আপনি রাখেন যারা শিক্ষা ও গবেষণার দিকে সব থেকে বেশি ফোকাসড, ইনভেস্ট করে এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বা স্টেট ওয়ার্ড টপ নচ গবেষণা কেন্দ্র, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, সেগুলোর মধ্যে আপনি হয়তো জার্মানিকে সবসময় 1, 2, 3-এ রাখতে পারেন। বিভিন্ন মানুষের আসলে বিভিন্ন মতামত থাকতেই পারে এই ব্যাপারে, বাট আমার কাছে সব থেকে বড় অ্যাডভান্টেজ মনে করি আমি টিউশন ফিজ নাই এটা। কিছু মানুষ মনে করে থাকে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভাষা শেখা। তো ভাষা আমার কাছে সবসময় একটা পার্ট অফ স্কিল। আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার স্কিল থাকতে পারে, বিভিন্ন ধরনের কমিউনিকেশন স্কিল থাকতে পারে, বিভিন্ন ধরনের হোয়াট এভার। ভাষা আমার কাছে হচ্ছে এটা। আপনি ইংলিশ জানলেও যেরকম, জার্মান ভাষা জানলেও সেরকম। ম্যাক্সিমাম ইউরোপিয়ান একাধিক ভাষা শিখে থাকে, কেউ তাদের পছন্দ মতো স্কুল কলেজ থেকেই, যেটা সাধারণত আমেরিকানরা। এবং আমাদের সাবকন্টিনেন্টে একটু কম দ্বিতীয় বা তৃতীয় কোনো ভাষা শেখার, এবং এটার প্রয়োজনীয়তা যে অনেক বেশি এটা আমরা জানি ইংরেজি শেখার পর থেকেই। আর আপনি যদি জার্মান ভাষা শেখেন, শুধুমাত্র জার্মানিতে না, জার্মানি সহ আরো ইউরোপের 3টা বা 4টা টপ ইকোনমিক্যাল কান্ট্রিতে আপনি পরবর্তীতে মাইগ্রেট করতে পারেন, পিএইচডি বা পোস্টডকের জন্য মাইগ্রেট করতে পারেন, বা যাইতে পারেন, স্থায়ী বসবাসের কথা চিন্তা করতে পারেন। তাই মনে করি এটা হচ্ছে একটা স্কিল যেটা আপনি গেইন করতে পারেন আর কি, জার্মান ভাষা শেখা। তো একজন স্টুডেন্ট হিসেবে ধরেন আমি ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়াশোনা করি অথবা চতুর্থ বর্ষে পড়াশোনা করি। এই হিসেবে এই মুহূর্তে আমার যদি জার্মানিতে আসতে চাই, আমার কি করা উচিত? প্রথম কাজ তো হচ্ছে করণীয় কি।
আমি একটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা ড্রব্যাকের কথা বলে রাখি। জার্মান এম্বাসিতে একটা লং কিউ বিফোর গেটিং ইন্টারভিউ কল। তার মানে আপনি ধরেন আজকে যদি জার্মান এম্বাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্টার করেন, আপনাকে 2 বছর পরে জার্মান এম্বাসি আপনাকে ডাকবে, যা নেক্সট 3 মাস পরে বা 2 মাস পরে আপনার ভিসা ইন্টারভিউ। তার মানে অলরেডি আপনি 2 বছর এখানে পিছায়ে গেলেন। এটা কোনো না কোনোভাবে ওভারকাম করা যায়, সেটা নিয়েও আমি বলবো। জার্মানিতে ব্যাচেলর করতে আসার জন্য আপনার বাংলাদেশে 13 বছরের শিক্ষা দেখানো লাগে আসলে। তো সেই হিসেবে আপনি যদি ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে 1 বছর ব্যাচেলর করেন, 1 বছরে যে আপনার 25% ক্রেডিট কমপ্লিট করার পরে জার্মানিতে আপনি ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন। সেই ট্রান্সক্রিপ্ট নিয়ে সাথে আপনার এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে এবং এসএসসির। এবং আপনি যখন মাস্টার্সের জন্য আসবেন, জার্মানির যে কোনো বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের সাথে আপনার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিপার্টমেন্টের ব্যাচেলরের কারিকুলাম খুব ভালোভাবে মিলবে। তার একটা কারণ হচ্ছে ডেফোডিল বিশ্ববিদ্যালয় ডেফিনেটলি সবসময় আসলে আপডেটেড সিলেবাস বা তাদের শিক্ষা ব্যবস্থা সবকিছুই অনেক বেশি অ্যাডভান্স। বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়তে যেসব স্টুডেন্টরা ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স থেকে আসছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে আসছে, তাদের অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কারিকুলামের সাথে হুবহু মিলে যায়, যেটা বাংলাদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে মেলে না। তো এটা একটা আপনাদের জন্য অনেক বড় সুবিধা বা সুযোগ আমি বলবো। তো আপনি ধরেন এখন 4th ইয়ারে আছেন, তো আমি এটা আসলে বলা ঠিক না, বাট আপনাদের সুবিধার জন্য বললাম। আপনারা জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন যদি মনে করেন আপনি জার্মানিতে আসবেন। যদি কখনো মনে করেন যে জার্মানিতে আর আসবেন না, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিবেন। এতে ধরেন আর একটা শিক্ষার্থী সুযোগ পাইলো, কিউটা একটু কমলো। আপনাদের যদি ব্যাচেলরে থিসিস করার সুযোগ থাকে, অবশ্যই থিসিস করবেন। ইন্টার্নশিপের পরিবর্তে থিসিস নেবেন। যেমন আমার বিশ্ববিদ্যালয়তে আপনি যদি আবেদন করতে চান অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা অ্যাডভান্স, যারা মেকানিক্যাল স্টুডেন্ট অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এ, যারা ট্রিপল স্টুডেন্ট, ধরেন আপনি এমবেডেড সিস্টেম বা আইসিএস বা এমএনটি তে আপনি আবেদন করতে চাইলেন, কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে ধরেন ম্যাটেরিয়াল সায়েন্স আবেদন করতে চাইলেন, আপনার মাস্টার্সের একটা জাস্ট সেকশনই আছে যেখানে আপনার থিসিসের অ্যাবস্ট্রাক্ট এবং একটা কপি আপনাকে আপলোড দিতে হবে, না হলে আপনি আবেদনই করতে পারবেন না। তো জার্মানিতে যারা আসলে যাদের রেজাল্ট ভালো এবং যারা ভবিষ্যতে একাডেমিক বা রিসার্চার হইতে চান, তারা সাধারণত একটু টার্গেট করে থাকে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ লেটস সে মিউনিক বা ইউনিভার্সিটি অফ রেজেন্সবুর্গ, ইউনিভার্সিটি অফ ফ্রাইবুর্গ, যেগুলো আসলে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়। আর যারা আসলে চান যে আমার সিজিপি একটু কম, তারা অ্যাপ্লাইড সায়েন্স বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পারেন। জার্মানিতে আসলে বিশ্ববিদ্যালয় এভাবেই 3 রকম আর কি। একটা হচ্ছে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লেটস সে ঢাকা ইউনিভার্সিটি, লেটস সে বুয়েট কুয়েট, আর একটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক এইভাবে 3টা ক্যাটাগরিতে আর কি ভাগ করা। তো এই মুহূর্তে আপনি যেহেতু জার্মানির জন্য অলরেডি ভিসা ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিলেন, এরপরে আপনার প্রথম কাজটা হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো করা। কোনো কিছু আসলে ফেলনা না। এবং যাদের একাডেমিক রেজাল্ট ভালো না, তাদেরও আসলে হতাশ হওয়ার কিছু নাই। তাদের জন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে, বাট অ্যাটলিস্ট চেষ্টা করবেন 3 এর নিচে যেন না থাকে। জার্মানির স্ট্যান্ডার্ড রেজাল্ট ধরা হয় 2.5 জার্মান গ্রেডে। তো আপনারা জার্মান গ্রেড ক্যালকুলেশন লিখে সার্চ দিয়ে আপনি আপনার গ্রেডটা ক্যালকুলেট করে নিতে পারবেন যে জার্মান গ্রেডে কত আসে। হাইয়েস্ট রেজাল্ট আপনাদের সিজিপিএ 4, লোয়েস্ট রেজাল্ট যদি আপনাদের 2.25 বা 2.5 হয়ে থাকে এবং আপনার যে সিজিপিএ সেটা দিলে অটোমেটিক আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। এরপরে আপনার কাজ হচ্ছে ভাষা দক্ষতা নেওয়া। যদি আপনি মাস্টার্সের জন্য চান, সেহেতু অ্যাটলিস্ট 6, যত ভালো হবে তত ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন আপনি। যদি ব্যাচেলরের জন্য আসতে চান, সেই হিসেবে অ্যাটলিস্ট 5.5 চেষ্টা করবেন যত ভালো করা যায় আর কি। এরপর আমার একটা এক্সট্রা কথা যেটা আসলে বলে রাখা ভালো, আপনি আপনার সাবজেক্টিভ স্কিল বা সাবজেক্টিভ যে 2 বছর আপনার সময় হাতে যতদিনই সময় থাকুক, জব এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনি আজকে জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন, আপনার অলরেডি 1.5 বছর পার হয়ে গেছে বা 1 বছর 2-3 মাস পার হয়ে গেছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন। এখন আপনার হাতে আইএলটিএস এর সার্টিফিকেট আছে, ব্যাচেলরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে, এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে,
আপনার 2 জন একাডেমিক রেফারির রিকমেন্ডেশন লেটার আছে, 2টা বা 3টা যতগুলা নিতে পারেন। আপনি একটা ট্যাবুলার ফর্মে বা ইউরোপাস ফরম্যাটে আপনি একটা সিভি বানাবেন। খুব অসাধারণ করে লেটার অফ মোটিভেশন লিখবেন। অনেক ভেবে চিন্তে এটার পিছনে অ্যাটলিস্ট 1 মাস সময় দিবেন। যদি কখনো সুযোগ হয় আমাকে জানাবেন যে ভাই এটা আমাকে একটু দেখে দেন, বা আপনার যদি একাডেমিক সিনিয়র যারা থাকে বিদেশে তাদের দিয়ে ক্রস চেক করায় নিতে পারেন আর কি। এই প্রত্যেকটা সার্টিফিকেট নোটারি করে ফেলবেন নোটারি ক্লাব বাংলাদেশ থেকে, অথবা জার্মান এম্বাসি ফ্রি 5 সেট কপি নোটারি করে দেয়, সেটাও করতে পারেন। আমি করছিলাম এটা জার্মান এম্বাসি থেকে। এরপরে হচ্ছে যে কাজটা, তার মানে আপনার কাছে সব ডকুমেন্টস আছে, অপেক্ষা করবেন। এরপরে লিস্ট করবেন আপনার পছন্দের সাবজেক্ট। পছন্দের সাবজেক্ট আপনি কম্পিউটার সায়েন্সে হলে আপনি কোন সাবজেক্টে যাইতে চান, প্রথমে আপনার পছন্দের সাবজেক্ট লিস্ট করা ভালো, তারপরে পছন্দের বিশ্ববিদ্যালয়, তারপরে পছন্দের সিটি। কারণ আসলে সিটি ধুয়ে আর পরবর্তীতে আপনি পানি খাবেন না। আপনার পছন্দের সাবজেক্ট আপনাকে যত দূর নিয়ে যেতে পারবে, পছন্দের সিটি তত দূর নিতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা লিস্ট করবেন। লিস্ট করার পরে লিস্ট করবেন এটার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কত, এবং এটার ডেডলাইন কবে, বা অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে কবে। আরেকটা হচ্ছে অ্যাডমিশনের প্রসেসটা কিভাবে। জার্মানিতে 2টা ওয়েতে আবেদন করা যায়, একটা হচ্ছে ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি আবেদন। বিশ্ববিদ্যালয়ের পোর্টালে গিয়ে আপনি একটা স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করবেন, ওইখানে ইনস্ট্রাকশন ফলো করবেন, তারপরে আবেদন করে দিবেন। কিছু বিশ্ববিদ্যালয় বলে ইউনিঅ্যাসিস্ট থেকে ভিপিডি নিবেন, মানে ভেরিফিকেশন একটা ওরা ইভালুয়েশন ফর্ম দিবে, সেটা দিয়ে আপনি ইউনিভার্সিটিতে সরাসরি আবেদন করে দিবেন। myuniassist.com বা .de সম্ভবত, এখানে গিয়ে আপনি একটা আপনার ইমেল আইডি দিয়ে প্রোফাইল খুলে ফেলবেন। তারপর আমি যেহেতু আপনাকে বলছি আপনি লিস্ট করে ফেলবেন, ওই লিস্ট অনুযায়ী আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় এবং পছন্দের সাবজেক্টে অ্যাডমিশন পোর্টাল ওপেন হওয়ার প্রথম 2 সপ্তাহের মধ্যে আবেদন করে দিবেন। আমি অলওয়েজ এই ব্যাপারটাতে সাজেস্ট করি প্রথমে আবেদন করার, শেষের দিকে আবেদন না করার। জার্মানির ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় আসলে 2টা ওয়ে আছে, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড, একটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড। তো সাধারণত আসলে ধরেন টিউ কেমনিটসের কথা বলি, এখানে ধরেন 100 জন স্টুডেন্ট নিবে। তাদের যদি প্রথম 2 সপ্তাহের ভিতরে 100 জন স্টুডেন্টের কোটা ফিল আপ হয়ে যায়, পরবর্তীতে আপনার সিজিপিএ ভালো থাকলেও আপনাকে অ্যাডমিশন লেটার দিবে না। এটা তো অনেকে এগ্রি করতে পারে, অনেকে ডিসএগ্রি করতে পারে। বাট আমি আমার ভাই ব্রাদারদের আসলে এটা সাজেস্ট করি যে আপনারা তাড়াতাড়ি আবেদন করবেন, এতে আপনার অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবেদন করার পরে ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে যদি আবেদন করেন, ইউনিঅ্যাসিস্টের সাথে নিয়মিত আসলে যোগাযোগ করবেন যে তারা আসলে আপনার ডকুমেন্টস পাঠাইছে কিনা ইউনিভার্সিটিতে, বা ওই ডকুমেন্টস আপনাকে পাঠাইতে হবে কিনা বাই ইয়োরসেলফ। আমি দুঃখিত, এখানে আসলে আমাদের বিল্ডিং এ হয়তো কোনো একটা কাজ শুরু হয়েছে, এটার জন্য একটু নয়েজ হইতে পারে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আর কি। আমি এটা আসলে অ্যাভয়েড করতে পারবো না। এভাবে আবেদন করবেন। আর যেগুলোতে সরাসরি ইউনিঅ্যাসিস্ট আবেদন করার সময় প্রথম অ্যাপ্লিকেশন আপনার 75 ইউরো, তারপরে আসলে 30 to 35 ইউরোস লাগবে আর কি। কোন একটা আপনার দেশীয় মাস্টার কার্ড দিয়ে আবেদন করে দিবেন, বা ইন কেস যদি জার্মানিতে কোনো ভাই ব্রাদার থাকে তাদের দিয়েও আবেদন করতে পারেন, বা আমাকেও বলতে পারেন। এই ব্যাপারটা আসলে খুব বেশি আহামরি বিগ ডিল না, পারবেন আসলে। আর যেগুলাতে বিশ্ববিদ্যালয়ের সরাসরি পোর্টালে আবেদন করা যায় সেগুলোর জন্য আসলে খুব সম্ভবত টাকা লাগে না, বাট তাদের কাছে আপনার ডকুমেন্টস এর একটা অ্যাকসেপ্ট কপি পাঠিয়ে দেওয়া লাগে তাদের অ্যাড্রেসে। তো এটা মতিঝিল ওই যে বাংলাদেশ ব্যাংকের পিছনে গেলেই 1200-1300 টাকায় পাঠিয়ে দিতে পারবেন। আবার করতে পারেন কি 2-3 জন ফ্রেন্ড মিলেও পাঠিয়ে দিতে পারেন। এগুলো শর্টকাট বলে দিলাম আর কি। এরপর অপেক্ষা করবেন। অ্যাডমিশন লেটার পাওয়ার পর জার্মান এম্বাসির কিছু রিকোয়ারমেন্ট আছে। জার্মান এম্বাসি ঢাকাতে যাবেন, জার্মান এম্বাসি ঢাকাতে গিয়ে ভিসার লিস্ট ওইখানে দেখবেন, ভিসা ফর্ম ডাউনলোড করবেন, সেগুলো ফিল আপ করবেন। আপনার অ্যাডমিশন লেটার, জার্মানিতে যেহেতু বললাম টিউশন ফিজ নাই, কিন্তু ব্লক অ্যাকাউন্ট আছে হুইচ ইজ রিফান্ডেবল। আপনাকে প্রথম 1 বছরে দিয়ে দিবে অ্যারাউন্ড 950 ইউরো করে। খুব সম্ভবত 11,000 সামথিং, 11,350 ইউরো মতো আপনাকে ব্লক করা লাগে। ব্লক করতে পারেন কোরাকেল বা আরো বেশ কিছু কোম্পানি আছে যারা করে, সেগুলাতে ব্লক করবেন। এর জন্য বাংলাদেশ থেকে আপনি সোনালী ব্যাংক বা জনতা ব্যাংকের যে কোনো একটা ঢাকার ব্রাঞ্চে গিয়ে, আমি করছিলাম মতিঝিল থেকে, এখান থেকে স্টুডেন্ট ফাইল করে ওই ব্যাংকের মাধ্যমে আপনি টাকা পাঠাইতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, আপনার যদি ভিসা না হয় তাহলে ওই টাকা আপনি ফেরতও পেয়ে যাবেন। সাথে একটা ইনফরমেশন, আমি মনে করি জার্মান এম্বাসিতে বাংলাদেশিদের ভিসা রেশিও 100%, যদি আপনি সবকিছু ঠিকঠাক মতো করতে পারেন আর কি। তারপরে চলে আসবেন।
এসে যদি অ্যাকোমোডেশন আসার পরের কাজ হচ্ছে আপনার অ্যাকোমোডেশন খোঁজার জন্য আপনার ভেগে গেজুক.ডি তে যাবেন বা স্টুডেন্ট ফেয়ার কাছে বা আমাদের কারোর কাছে জিজ্ঞাসা করলে বা ওই সিটির স্টুডেন্ট কাউন্সিল অফ বাংলাদেশ কাউকে জিজ্ঞাসা করলে তারাই দেখিয়ে দিবে, বা আপনি যদি নিজে নিজে করতে চান সেটাও সহজ। এই টোটাল প্রসেসটা হচ্ছে এতটুকুই, আহামরি জটিল কিছু না, কমপ্লেক্স কিছু না। এর জন্য আপনার কারোর কাছে যাওয়া লাগবে না, ভুলেও কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না, সব তথ্য আপনার সামনেই তারা দিয়ে রাখছে। একটা তথ্য আমার প্রথমেই উল্লেখ করা উচিত ছিল, ভুলে গেছিলাম, জার্মান বিশ্ববিদ্যালয় এবং আপনার পছন্দের সাবজেক্ট কিভাবে খুঁজবেন। এর হচ্ছে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে DAT.de, এর থেকে বেশি আপডেটেড হচ্ছে mygermanuniversity.com। এখানে এরা রেগুলারলি আপডেট করে থাকে, সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের ফিল্টার অনুযায়ী, আইএলটিএস রিকোয়ারমেন্ট, আপনার সিজিপি, এগুলো অনুযায়ী আপনি আপনার পছন্দের সাবজেক্ট, সেগুলো ডেডলাইন, সেগুলো রিকোয়ারমেন্ট লিস্ট করে ফেলতে পারবেন আর কি। এই দুইটা। এখন বলি জার্মানিতে আসলে স্কলারশিপ অপরচুনিটি। জার্মানিতে বেশ কিছু প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে, খুবই প্রেস্টিজিয়াস। তার মধ্যে একটা হচ্ছে দাদ হেলমোর্স স্কলারশিপ, তারপরে আছে দাদ স্কলারশিপ। এই দুইটা হচ্ছে জার্মানির জন্য ডেডিকেটেড। আর একটা হচ্ছে ইরাসমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম, এটা অ্যাকচুয়ালি জার্মানির জন্য না, ইউরোপের অন্যান্য দেশের জন্য আর কি, কম্বাইন্ড। এগুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন যদি আপনার রেজাল্ট খুব ভালো হয়ে থাকে। সাধারণত দাদের জন্য আপনার 2 বছরের রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স লাগে, কিন্তু ইরাসমুসের জন্য লাগে না। তো আপনি তাদের চেকলিস্ট অনুযায়ী দেখবেন যে আপনার কোন ফিল্ডে জব এক্সপিরিয়েন্স লাগবে, কোন কোন বিশ্ববিদ্যালয়। সেখানেও তারা সম্ভবত 1100 থেকে 1300 ইউরো পার মান্থ দিয়ে থাকে। আপনি যদি স্কলারশিপ না পেয়ে জার্মানিতে আসেন, তার মানে আপনার লিভিং এক্সপেন্স আপনার নিজের বহন করা লাগবে আর কি। তো এই স্কলারশিপের জন্য যাদের ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে যে আমি ব্লক অ্যাকাউন্ট করব না, তারা আসলে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এর বাদেও জার্মানিতে আসার পরে ডয়েচল্যান্ড স্কলারশিপ নামে একটা স্কলারশিপ আছে, প্রত্যেক মাসে আপনাকে 350 ইউরো করে দিবে, এটার জন্য আপনি আবেদন করতে পারেন। বা আমি রিসেন্টলি ইরাসমুস প্লাসের একটা স্কলারশিপ পাইছিলাম, আমি পোল্যান্ডে ছিলাম, এটার জন্য আবেদন করতে পারেন। এগুলা ইরাসমুসের সব পার্টনার ইউনিভার্সিটিতে আপনি আসার পরে একটু ঘাটাঘাটি করলেই পাবেন আর কি। যারা আসলে জার্মানিতে পিএইচডির জন্য আসতে চান, এটাও হইতে পারে আপনার জার্মানিতে আসার একটা গেটওয়ে, বা জার্মানিতে উচ্চশিক্ষা বা গবেষণার জন্য। তারা চেষ্টা করবেন indeed.de অথবা লিঙ্কডইন অথবা জিং, এই তিনটাতে খুব বেশি আপডেটেড থাকার। জার্মানরা মোস্টলি থাকে লিঙ্কডইনে, তো চেষ্টা করবেন আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়, আপনার পছন্দের ফিল্ডের যারা কাজ করে জার্মানিতে, লিঙ্কডইনে তাদের সাথে কানেক্ট হওয়ার এবং রেগুলারলি আসলে দেখার যে তারা আসলে জব পোস্ট করে কিনা। জার্মানিতে 2 ধরনের পিএইচডি, একটা হচ্ছে স্ট্রাকচারাল, একটা হচ্ছে যেমন এই যে ফ্রনফারে আমার যেটা আর কি। 2 ধরনের পিএইচডি, একটা স্ট্রাকচারাল যেটা যেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আপনি সেমিস্টার ওয়াইজ করবেন, ফাইনালি একজন আপনার ডিফেন্সের জন্য একজন সুপারভাইজার ম্যানেজ করবেন, তারপরে ইনস্টিটিউট আপনাকে পিএইচডি দিয়ে দিবে। তো এইগুলোতে আসলে স্যালারি কম দেওয়া থাকে। আর যদি আপনি প্রফেসরকে ম্যানেজ করতে পারেন তার কোনো প্রজেক্টের সাথে, সেগুলোতে স্যালারি বেশি। জার্মানিতে পিএইচডির আবার 3টা স্যালারি ক্যাটাগরি আছে, এটাকে বলা হয় 13 টিভিএল, জার্মান ভাষায় 13 টিফাওয়েল। তো সাধারণত যারা জার্মানিতেই থাকে তাদেরকে আপ টু 75% স্যালারি গ্রেড অথবা 100% স্যালারি গ্রেড অফার করে। বাট যারা বহির্বিশ্ব থেকে আবেদন করে, একটু ট্রিকি এই জিনিসটা, ম্যাক্সিমাম প্রফেসর চিন্তা করে তাদেরকে আসলে 65% বা 50% অফার করার আর কি। তো আপনারা যদি 100% নিতে পারেন সেটা তো অবশ্যই ভালো, এটাতে আপনার প্রায় 2740 ইউরো স্যালারি আসবে 100%-এ। 65% বা 75% অ্যারাউন্ড 2300 ইউরো বা 2400 ইউরো স্যালারি আসে। তো এটার জন্য আপনারা লিঙ্কডইনে অনেক বেশি আপডেটেড থাকবেন। যেমন আমি যেটা করি, আমার ব্যাপারটা বলি, আমার নট অনলি জার্মানি, আমার রিসেন্ট একটা অফার আছে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে, কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি অফার আছে। তো এটাও আমি এভাবেই পাইছি আসলে, আলটিমেটলি লিঙ্কডইনের মাধ্যমে। আমি ইলেকট্রোকেমিক্যাল সোসাইটির যত টপ নচ প্রফেসর আছে সবার সাথে আমার লিঙ্কডইনে কানেকশন আছে। আমি তাদেরকে দেখি তারা কখন কোন জব পোস্টিং করতেছে। আপনারা চেষ্টা করবেন এটার, চেষ্টা করেন বাংলাদেশের যদি কোনো কনফারেন্সে আপনি অ্যাটেন্ড করতে পারেন, আপনার যদি একটা কনফারেন্স পেপার থাকে, যদি কোনো রিভিউ পেপার থাকে, রিসার্চ পেপার থাকে, এগুলা পাবলিশ করার চেষ্টা করেন। চেষ্টা করেন আপনার থিসিসটা পাবলিশ করার, এগুলা কাজে দিবে আপনাকে।
কারণ এখন আসলে সবকিছু খুব সহজে পাওয়া যায় আপনার প্লেজারিজম চেক করার জন্য বা আপনার কন্টেন্ট চেক করার জন্য। তো আলটিমেটলি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অনেক বেশি এগিয়ে গেছে, তো এগুলো আপনাদের জন্য এখন খুবই ইজি, যতটা আমাদের জন্য মানে ইজি ছিল না আসলে। তো যারা পিএইচডির জন্য আসতে চান বা পোস্টডকের জন্য খুঁজতে চান তারা এভাবে চেক করে দেখতে পারেন। ৩টা জায়গার কথা বললাম, indeed.de, লিঙ্কডইন অবশ্যই, আরেকটা হচ্ছে জিং। তো সাধারণত মানে জার্মানদের আবার একটা ব্যাপার যে এরা বিদেশ থেকে যাদেরকে আনবে তাদের আবার জব অফার করা লাগে আসলে, মানে স্পন্সর করা লাগে। এই হ্যাসেলটা তারা নিতে চায় না। এটা অনেক ডকুমেন্টেশনের ব্যাপার, কারণ জার্মানির প্রত্যেকটা জিনিস প্রচন্ড ডকুমেন্টেড। তো যার কারণে আসলে তারা এই হ্যাসেলটা নিতে চায় না। ইভেন যারা জার্মানিতে মাস্টার্স করতেছে তাদের যদি স্টুডেন্ট ভিসা থাকে, তো তাদেরকেও অনেক সময় দেখা গেল খুবই ওয়েল কোয়ালিফাইড, তাদেরকেও জব স্পন্সর করতে চায় না, বলে যে তুমি আগে জব সিকিং ভিসায় আসো, দেন আবার আবেদন করো, অথবা আমরা তোমার জন্য অপেক্ষা করি কিছুদিন, তুমি জব সিকিং ভিসা এসে দেন আমাদেরকে ডকুমেন্ট পাঠাও, তারপরে তোমার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে আর কি। তো যে আসলে অলরেডি বাংলাদেশে রয়েছে সে তো জব সিকিং ভিসা না, কোনো ভিসাতেই নাই। আমি এটা ডিমোটিভেট করলাম না, এটা ফ্যাক্ট বললাম আসলে। আর একটা কথা মাথায় আসছিল, ভুলে গেলাম। এগুলাই এখন একটা ব্যাপার, সিভির ব্যাপারটা, সিভি তৈরি করবেন হচ্ছে ট্যাবুলার ফর্ম অথবা ইউরোপাস ফর্মে, এই কথাটা আমি বলছিলাম। আপাতত আমার মনে হয় জার্মানির উচ্চশিক্ষা বিষয়ে যে কোনো তথ্যের সামারাইজ ভার্সন এটাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আর আমার ইন বিটুইন যদি মাথায় কোনো আইডিয়া আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ খুব মনোযোগের সাথে শোনার জন্য। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। যাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা একজনের পরে একজনকে সুযোগ দিব প্রশ্ন বলার জন্য এবং উত্তর শোনার জন্য। মেহেদী হাসান ভাই, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার প্রশ্ন হইলো যে ভাই আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতেছি এখন। ভাই আমার ব্যবসা রিলেটেড আর কি, যেমন ম্যানেজমেন্ট সিস্টেম বা এরকম এরকম সিস্টেমে মানে কয়েকটা সাবজেক্ট যে আছে ওই সাবজেক্টের দিকে মাস্টার্স করার ইচ্ছা আছে আর কি। সেক্ষেত্রে ভাইয়া মানে পপুলারিটির ভিতর দিয়ে হয়তো বা লিস্ট করলাম, কিন্তু আমাদের ব্যবসা রিলেটেড যে বিবিএ বলি বা এমবিএ বলি, যে সাবজেক্ট রিলেটেড যে ফ্যাসিলিটিগুলো আছে, এখন সেক্ষেত্রে জব অপরচুনিটিতে ওখানে এমএসসি করে বাংলাদেশের জব অপরচুনিটির মানে কোন অপরচুনিটিগুলো আছে আর কি বাংলাদেশের ভিতরে ওখানে এমএসসি করে আসলে। অসাধারণ একটা প্রশ্ন। কথা হচ্ছে, বিদেশ থেকে মাস্টার্স করে বা পিএইচডি করে বাংলাদেশে যাওয়া মানে অ্যাকর্ডিং টু সোসাইটি তাকে ফেইলার ধরা হয়। আমি আসার পরে আমার যত ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল তাদের অনেকেই ইন্ডিয়াতে ব্যাক চলে গেছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। তাদেরকে যে স্যালারি দেওয়া হয় ইন্ডিয়াতে, তার 30% স্যালারিও বাংলাদেশে দেওয়া হয় না। আমি ডিমোটিভেট করতেছি না, তবে স্টিল বাংলাদেশ ইজ গ্রোয়িং। বাংলাদেশের বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যারা আসলে খুবই কম্পিটিটিভ স্যালারি দেওয়ার চেষ্টা করে। আমি বলবো না যে আপনার কোনো সুযোগ থাকবে না, থাকবে, বাট কতটা আসলে আপনাকে আপনাকে যতটুকু আসলে প্রায়োরিটাইজ করা উচিত বা মূল্যায়ন করা উচিত ততটুকু করবে কিনা আমি ব্যাপারটাতে সন্দেহ প্রকাশ করি আসলে। কারণ বাংলাদেশের এই বিষয়টাতে আরো বেশি কাজ করা উচিত। তবে হ্যাঁ, মানে আমাদের সবারই ইচ্ছা থাকে বাংলাদেশ, আমার নিজেরও ভবিষ্যতে ইচ্ছা আছে একাডেমিক হওয়ার। ভবিষ্যতে যদি আমি বাংলাদেশের সুযোগ পাই, মানে শিক্ষকতা করার বা যেটাই হোক, চেষ্টা করব। কিন্তু আল্টিমেটলি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি সঠিক মূল্যায়ন পাবো। যদি আপনি পেয়ে থাকেন তাহলে চলে যাওয়া ভালো। এবং যদি বলে থাকি যে সুযোগ সুবিধা কেমন, অবশ্যই জার্মানির বিবিএ সব থেকে বেশি স্টুডেন্ট আসে জার্মানিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে না, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড সাবজেক্টে। তার অনেক পরে আসে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, এরপরে ল আছে, এরপরে সোশ্যাল সায়েন্স আছে। জার্মানিতে সাইকোলজি অনেক বেশি ডিমান্ডেবল। তবে হ্যাঁ, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু স্টুডেন্ট আমার সাবজেক্টেও ছিল। এখানে আমাদের লাইট ওয়েট ম্যানুফ্যাকচারিং বা মেকানিক্যাল টেক্সটাইল স্টুডেন্ট ছিল। টেক্সটাইলের হাতে গোনা বেশ কিছু
সাবজেক্ট জার্মানিতে আছে, বাট আপনি যদি মানে ফোকাস করেন এমবিএ এর দিকে বা বিজনেস রিলেটেড, জার্মানিতেও আপনি ভালো ক্যারিয়ার করতে পারবেন। আশা করি বাংলাদেশে গেলেও আপনি ভালো ক্যারিয়ার করতে পারবেন। ধন্যবাদ। এ এম সাইম, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলুন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের ইউনিভার্সিটিতে ইরাসমাস প্লাস এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যবস্থা আছে। যেহেতু আমি যত জানি যে এক্সচেঞ্জ প্রোগ্রামে গেলে সে হচ্ছে ইরাসমাস প্লাস মেম্বারশিপ পায়। তাহলে ভাই মাস্টার্সে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কি এটা কি কোনো এক্সট্রা সুবিধা পাওয়া যায় এটার জন্য? এই ব্যাপারে আমার কাছে কোনো কংক্রিট ইনফরমেশন নাই। আমিও ইরাসমাস প্লাসের একজন মেম্বার, যেহেতু আমি একটু আগে বলার সময় বলছিলাম। আই গেস একটা অ্যাডভান্টেজ পাওয়া উচিত, যেহেতু মানে অভিজ্ঞতার মূল্য অনেক। যেহেতু আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে আসার জন্য। আমি কিছুদিন আগে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের একটা পোস্ট দেখছিলাম, 2 জন খুব সম্ভবত ইতালিতে আসতেছে। বিষয়টা খুবই ভালো লাগছে আমার। তো আই গেস ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এটা একটা হেল্প করতে পারবে, বাট মানে এটাকে ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। মানে যদি পেয়ে থাকেন ভালো, না পাইলে আসলে ক্ষতি নাই, আপনি আপনার একাডেমিক যোগ্যতায় আসবেন আর কি। প্রথমেই বলে নিছি এই ব্যাপারে আমার কংক্রিট ইনফরমেশন নাই, আমি জাস্ট আমার ধারণা থেকে বললাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আর কারো কি কোনো প্রশ্ন আছে? এমডি জিয়ান রায়ান, ভাইয়া আপনি আপনার প্রশ্নটা বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে একটা ইনফরমেশন জানার মানে জন্য বলতেছিলাম। সেটা হচ্ছে আমি আপাতত হচ্ছে নর্থ সাউথের মানে লাস্ট সেমেস্টারে আছি, মানে রিসার্চ করতেছি। তো আমি তো ইন্টারভিউ হচ্ছে আপনার নভেম্বরে যেহেতু নিছি, তার মানে আমার হাতে এখনো ২ বছর টাইম আছে। এই ২ বছর টাইমটা কি আমি রিসার্চ বেসে বেশি ফোকাস থাকবো নাকি জব রিলেটেডও কিছু করব? কোন দিক থেকে বেশি বেনিফিট হবে যদি মাস্টার্স এর জন্য আসি? আপনি কি বলবেন আপনার সাবজেক্ট কি? সিএসসি ভাইয়া। কম্পিউটার সায়েন্সের জন্য আসলে মানে আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে আপনি আসলে আপনার এক্সপেরিয়েন্স নেবেন। যদি আপনি গবেষণা কেন্দ্রে যান বা ভবিষ্যতে একাডেমিক হইতে চান, যে আপনি রিসার্চার পিএইচডি করবেন, পোস্টডক করবেন বা হোয়াট এভার, সেই হিসেবে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনার রিসার্চের দিকে থাকা ভালো। আপনি আরো বেশি টেকনিক্যাল জ্ঞান অর্জন করেন এই ব্যাপারে। আর কম্পিউটার সায়েন্সের ব্যাপার হচ্ছে, হ্যাঁ, আপনি যদি জবও করেন, সেটাও আলটিমেটলি আপনার সেম অ্যামাউন্ট অফ ভ্যালু অ্যাড করবে আসলে পরবর্তীতে। তবে আমি আপনাকে ইনসিস্ট করি যে আপনি পুরো 2টা বছর যদি গবেষণার দিকেও আপনি থাকতে চান, নিজেকে রাখতে চান, বা যদি জবও করতে চান, যেটাই করেন বাট করেন আলটিমেটলি এই 2 বছর যেন আপনি ইনভলভ থাকেন এই প্রসেসটার মধ্যে, বসে থাকেন না আর কি। এটা আপনি পরবর্তীতে আমাকে থ্যাংক ইউ দিবেন না না দিয়েন, পরবর্তীতে বলেন ভাই আপনি যেটা বলছেন এটা আমাকে খুব কাজে দিছে আর কি, ভবিষ্যতে ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য জার্মানিতে। থ্যাংক ইউ যেটাই ভাইয়া। করেন লেগে থাকেন এই 2 বছরের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। এমডি ওয়াহাব মিয়া, ভাইয়া আপনার প্রশ্নটা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এখন 4th ইয়ারে আছি ফার্মেসি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এখন আমি কয়েকটা রিসার্চের সাথে কাজ করছি, এবং আমার যে আদার্স যে অর্গানাইজেশন বা স্কিল বাড়ানোর জন্য কিছু কিছু অর্গানাইজেশনের সাথেও কাজ করছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে জার্মান ভাষা শেখাটা একটু আর কি বাংলাদেশি স্টুডেন্টরা আর কি এটা কঠিন ভাবে নেয়। ঠিক আমিও সেম ভাবেই নিয়েছি কঠিন, যেহেতু। তো আমি তারপরে ভাবলাম যে জার্মানিতে যেতে হলে তো ভাষা শেখা লাগবে, তারপর আবার আইএলটিএসও দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমি এখন আইএলটিএস এর প্রিপারেশন নিব, না প্রথমে আগে হচ্ছে জার্মানির ভাষা শিখবো? কোনটা করলে ভালো হয়? না শুধুমাত্র একটা করলেও হবে, শুধুমাত্র জার্মানির ভাষা শিখলেই হবে? এখন কথা হচ্ছে আপনি কি জার্মান ডট প্রোগ্রামে আসবেন নাকি ইংলিশ ডট প্রোগ্রামে আসবেন? আপনি যদি ইংলিশ ডট প্রোগ্রামে আসেন তাহলে আপনার জাস্ট আইএলটিএস লাগবে। এটার উপরে একটা ব্যান্ড স্কোর অ্যাচিভ করার পরে আলটিমেটলি তো আপনার ওটার উপরে আর এত বেশি সময় দেওয়া লাগবে না। তারপরে পুরোটা সময় আপনি জার্মান ভাষা শিখবেন। আপনার জন্য আমার একটা সাজেস্টেড ইউনিভার্সিটি হচ্ছে মার্টিন লুথার ইউনিভার্সিটি। ওইখানে বায়োটেকনোলজির জন্য আবেদন করতে পারেন, আমার পাশেই আর কি। আর হ্যাঁ, ধরেন মানে আমি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এর, আপনি ফার্মাসিউটিক্যালস এর, আমার আপনার কাজ থাকবে আসলে ইন্ডাস্ট্রি রিলেটেড মোস্টলি। তখন ইন্ডাস্ট্রিতে জার্মানির ম্যাক্সিমাম ডকুমেন্টেশন হচ্ছে জার্মান ভাষায়। আলটিমেটলি এখন আপনি আমাকে প্রশ্ন না করে আপনি নিজেকে
এখন জার্মানির ম্যাক্সিমাম জব পোস্টিং এ উল্লেখ করে দেওয়া থাকে C1 জার্মান লাগবে যারা কম্পিউটার সায়েন্সের, B2 জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তার মানে ব্যাপারটা হইতেছে যে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির, ড্যাফোডিল ইউনিভার্সিটির বা MIT-র গ্রাজুয়েট বা অক্সফোর্ড গ্রাজুয়েট, জার্মান অথরিটি কি করতেছে, এই যোগ্যতাটাকে সাইডে রেখে জার্মানির জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতাকে সামনে রাখছে। তো জার্মানিতে আসলে আপনার থেকে আপনার জবের দূরত্ব হচ্ছে 3 ধাপ: জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ। এটা আসলে বিটার ট্রুথ, বাট যত দ্রুত শিখবেন তত দ্রুত আপনার লাইফ, প্রফেশনাল লাইফ বা আপনার ব্যক্তিগত লাইফ, পার্সোনাল লাইফ তত বেশি স্মুথ হবে জার্মানিতে। ধন্যবাদ। জি ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাইয়া সেটা হচ্ছে, আমি গত 5 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। তো যেই স্কলারশিপ গুলোর কথা বললেন, তো আমাদের তো এখনো রেজাল্ট বের হয়নি, এভারেজ একটা CGPA আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই স্কলারশিপ গুলোর জন্য আবেদন কবে করব? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই করব, কিন্তু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যেই 19 মাস সময়, ওটা পুজে পার হয়ে যাচ্ছে আরো। কিছু প্রতিষ্ঠান বা প্রোগ্রাম প্রফেশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। আপনার জাস্ট ডিপার্টমেন্ট থেকে বা রেজিস্টার্ড অফিস থেকে একটা ডকুমেন্ট নিতে হবে যে আপনি এত মাসের ভিতরে সামনের এই সেশনে আপনি গ্রাজুয়েশন হয়ে যাবে। তো কিছু প্রোগ্রাম আপনি চুজ করতে পারবেন যারা এগুলো অ্যাকসেপ্ট করবে, এবং সেই প্রোগ্রামগুলোতে আপনি আবেদন করতে পারেন, সেটা স্কলারশিপ হোক বা এমনি নর্মাল মাস্টার্স প্রোগ্রাম হোক। এই জিনিসটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল আর কি, ভেবে দেখতে পারেন। আমি কি বুঝাইতে পারছি সিচুয়েশনটা? এমডি ওহাব মিয়া ভাই, আপনি কি বুঝতে পারছেন? ভাইয়া আমার নেটটা চলে গেছিল, তো আমি শুনতে পাইনি, কাইন্ডলি আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে ইরাসমুস মুন্ডুস প্রোগ্রামের ক্ষেত্রে বেশ কিছু প্রোগ্রাম বা জার্মানির বেশ কিছু বিশ্ববিদ্যালয় স্কলারশিপ বাদে তারা আপনার প্রফেশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে। তার মানে আপনার দেখা গেল থিসিস বাকি রয়েছে বা 1 সেমিস্টার বাকি রয়েছে, তখন রেজিস্টার্ড অফিস থেকে আপনি একটা ডকুমেন্টস নেবেন প্রফেশনাল সার্টিফিকেট অনুযায়ী, তারা এগুলো অ্যাকসেপ্ট করে। তো আপনি এগুলো লিস্ট করে ফেলবেন। তো এটা আমি বললাম সবার জন্যই অ্যাপ্লিকেবল, যে কিছু বিশ্ববিদ্যালয় এগুলা গ্রহণ করে, কিছু বিশ্ববিদ্যালয় করে না। চেষ্টা করে দেখতে পারেন। ঠিক আছে ভাইয়া, বুঝছি এবার। এমডি জসিমউদ্দিন ভাই, আপনার প্রশ্নটা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 4th ইয়ারের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি গত 5 মান্থ আগে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম। ওখান থেকে মেল দেয় নাই, তার পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে গেছি, তখন আমাকে দেখাচ্ছিল যে আমার পাসপোর্ট থেকে একবার করা হয়েছে, কিন্তু আমার কাছে ওখান থেকে কোনো ফিডব্যাক মেল আসে নাই। এটার জন্য ভাইয়া কি করতে পারি আমি, মানে করণীয়টা কি? এটা নিয়ে একটু টেনশনে আছি। এটা নিয়ে টেনশনের বলতে কি, আমি আসলে জানি না যে আপনি ইমেইল ভুল করছিলেন কিনা। এখন যদি না আপনি ভাইয়া, ইমেইল ভুল করে থাকেন ইমেল ঠিক ছিল। তাহলে আপনারা টেনশন করার দরকার নাই, কারণ এই ইমেইলটা আপনার কোনো কাজে লাগবে না। 2 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে তারা আপনাকে যেই ইমেইলটা দিবে ডক সাবমিশনের জন্য, ওইটা ইম্পর্টেন্ট। ওই ইমেইলের রিপ্লাইতে গিয়ে আপনি আপনার সব ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন। তার পরবর্তী ইমেইলে তারা আপনাকে ইন্টারভিউয়ের ডেট জানিয়ে দিবে। বাট মেক আচ্ছা, শিওর যে আপনি আপনার ইমেইলটা ঠিকঠাক মতো লিখছিলেন আর কি। জি ভাইয়া, ইমেল ওকে, ঠিকঠাক মতো দেওয়া হয়েছিল। তাহলে টেনশন করার কিছু নাই, চিল। আপনারা কেউ ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করেন যারা ফার্মাসিউটিক্যালসে পড়েন? জি ভাইয়া, ডাক ডিজাইন নিয়ে, কম্পিউটারের ডাক ডিজাইন নিয়ে কাজ করতেছি, শিখতেছি। আবার হ্যাঁ, এটার কাজ ফিউচার কিছু ভালো যাবে আর কি। রিসার্চের সাথে যুক্তও আছি। শুভকামনা আপনাদের জন্য। জি ভাইয়া, দোয়া করবেন। মেহেদি সনেট ভাইয়া, ভাই আপনার প্রশ্নটি বলতে পারেন। জি আচ্ছা, ভাই, আমার আরেক কোয়েশ্চেন আস্ক করার ব্যাপার ছিল। জার্মানিতে এইচআরএম মেজর যারা বিবিএ করতেছে এখানে, এইচআরএম মেজর আন্ডারে তাদের মানে স্কোপটা কেমন ওইখানে, যদি মাস্টার্স এর জন্য যেতে চাই সেটার ব্যাপারে কোনো জানা মানে ইনফরমেশন থাকলে সেটার জন্য। জব রিলেটেড নাকি মাস্টার্স রিলেটেড? জব রিলেটেড, মানে তারা কি ফরেনারদেরকে এইচআরএম পজিশনে কি তারা প্রেফার করে বেশি, নাকি ওদের ওখানে মানে স্কোপটা কম জব অপরচুনিটি? না, আমি তো প্রথমেই বললাম যে জার্মানিতে বিজনেস রিলেটেড সাবজেক্টের ডিমান্ড সব থেকে বেশি।
আলটিমেটলি আমার জব সব জায়গায় হবে না, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা রিসার্চ বেসড জায়গাগুলোতেই হবে, কিন্তু এইচআরএম যারা তাদের সব জায়গায় জব হবে। ব্যাপারটা তাই না? এরকম না? সবখানেই তো এইচআর দরকার। আর যেটা বললেন যে ফরেনার্সদের ব্যাপারে, জার্মানির ইকোনমি 20-30% চলেই ফরেনার্স দিয়ে। তো এদের আসলে ডিসক্রিমিনেশন করার সুযোগ আর নাই আলটিমেটলি। এই যে মানে জার্মানির পলিটিক্যাল যে ব্যাপার, এরা যে মানে আউসল্যান্ডার আউস জার্মান ভাষায় মানে ফরেনার্সদের বের করে দিবে। এদের 6,000 ডাক্তারই হচ্ছে সিরিয়ান। তো আলটিমেটলি এরা ফরেনার্সদের বের করে দিয়ে এদের তো সবকিছু কোলাপস হয়ে যাবে। এটা জাস্ট অতিরিক্ত একটা কথা বললাম। আশা করি আপনি আপনার উত্তর পাইছেন আর কি। জি ভাই, থ্যাংক ইউ। বন্ধন দাস ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন আসসালামু ছিল, আলাইকুম। সেটা মিস্টেক গেছে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভাই অ্যাজ এ বন্ধন দাসের টেক্সটাইল পরেই ইঞ্জিনিয়ার, বলতে পারেন। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। সো আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। আমি অ্যাজ আ ব্যাচেলার ক্যান্ডিডেট মানে ভিসার জন্য অ্যাপ্লাই করছি। তো আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি মেনশন করছিলেন আহ, ঢাকার যেই জার্মান এম্বাসি সেইখানে যাইয়া ভিসা লিস্ট মানে এই জিনিসটা আমি আসলে বুঝতে পারি না, আমি অ্যাকচুয়ালি নিউ অ্যান্ড ওইটা একটু ইলাবোরেট করলে ভালো হতো আমার জন্য। আপনি ইন্টারনেটে সার্চ দিবেন জার্মান এম্বাসি ঢাকা লিখে, ওইখানে গিয়ে দেখবেন যে ভিসা চেক লিস্ট আছে। এখন ভিসা চেক লিস্ট এক একটা ক্যাটাগরির, ধরেন ফ্যামিলি রিউনিয়ন ভিসা যাদের তাদের এক ধরনের, যারা প্রসপেক্টিভ স্টুডেন্টস তাদের একরকম, যারা আসলে সায়েন্টিস্ট বা জব ভিসায় যাবে তাদের একরকম। তো আপনি যেহেতু স্টুডেন্ট ক্যাটাগরিতে, তো স্টুডেন্ট ক্যাটাগরির ভিসা চেক লিস্টটা দেখবেন। ওইখানে আপনার ডিক্লারেশন অফ কনসেন্ট, ধরেন আপনার ভিসা ফর্ম, আপনার সার্টিফিকেটস, আপনার পাসপোর্ট, তারপরে লেটার অফ মোটিভেশন, আপনার সিভি, তারপরে ব্লক অ্যাকাউন্ট কনফার্মেশন, এই কয়েকটাই থাকে আর কি। তো এটা আপনি গেলে একটু নাড়াচাড়া করলেই খুঁজে পাবেন, খুব থ্যাংক বেশি ইউ কঠিন ভাইয়া, কাজ না, পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা মেহেদি সনেট ভাই, ভাই আপনার প্রশ্নটি বলতে পারেন। ভাই অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এমএসসি রিলেটেড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে এমএসসি করা ভালো, নাকি ভাই এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইদিকে মানে করা ভালো আর কি? কোন দিকে এমএসসি করাটা বেশি প্রিফারেবল মনে হয় জার্মানিতে আর কি? সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। এখানে একটা কথা বলি, আমার এই প্রসেসটা বা এই আইডিয়াটাই আমার পছন্দ না। যে ধরেন আমি ম্যাথমেটিক্সে ভালো, আমার বাপ মা আমাকে জোর করে ডাক্তার বানাই দিল। আলটিমেটলি আমার জানতে হবে আমি আসলে কোনটাই ভালো। বুঝতে পারছি? যেমন আমার এখানে ফ্রেন্ডরা যেটা করে, যারা জব পাইতেছিল না কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, তারা চিন্তা করতেছিল সে ধরেন আসলে রিয়াক্টে ভালো বা জাভাতে ভালো বা পাইথনে ভালো। এখন তারা চিন্তা করতেছে যারা জব পাইতেছে সে কোনটাতে বেশি স্কিল নিছে, তারা সেদিকে বারবার সুইচ করে বেড়াইতেছে। আলটিমেটলি দেখা গেল সে ওইখানেও যাইতে পারে নাই, নিজের স্কিলটাকেও আসলে সে বেশি হাইলাইটেড করতে পারে নাই। এটা এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি যেটাতে ভালো আলটিমেটলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করবেন নাকি ভবিষ্যতে বিজনেস রিলেটেড করবেন, এটা আপনার আসলে আপনার নিজেকে জিজ্ঞাসা করা উচিত। আলটিমেটলি জার্মানির এডুকেশন সিস্টেমটাই এরকম। আলটিমেটলি আপনি যেটাতে ভালো সেটাতে মাস্টার্স করতে আসেন, দুইটারই জব অপরচুনিটি আছে। জার্মানিতে এমন সাবজেক্ট নাই যেটা জব অপরচুনিটি নাই কিন্তু সাবজেক্ট আছে, এমন সাবজেক্ট নাই। আমি ক্লিয়ার করতে পারছি আমার স্টেটমেন্টটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এমডি মিনহাজুল ইসলাম ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সিএসসি তে পড়াশোনা করতেছি। এখন আমার 4th সেমিস্টার চলতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আহ, আমার হাতে মোটামুটি এখন আরো 2.5 বছরের মতো আছে। আর মোটামুটি একাডেমিক রেজাল্ট এখন পর্যন্ত ভালো। পাশাপাশি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছি। তা আমি সামনের এই 2.5 বছর আসলে মানে আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি মানে হায়ার স্টাডিজ এর জন্য কি কি করা উচিত আমার? উচ্চশিক্ষার জন্য আপনি যেই দেশে যাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে সেই দেশের ভাষা শেখা, খুব ভালোভাবে ভাষা শেখা। এরপর হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড এক্সপেরিয়েন্স গ্যাদার করা। আপনি যদি এখানকার জব সেক্টরে যাইতে চান, আমি বলবো আপনি একটা ভালো সফটওয়্যার ফার্মে, খুব রিনাউন্ড সফটওয়্যার ফার্মে জবে ঢুকে যান, কাজ শেখেন, মানে একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার আম, দক্ষতা অর্জন করেন, আপনার গিটহাবটা খুব সুন্দর করে সাজায় ফেলেন। কম্পিউটার সায়েন্সের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, গিটহাব লিঙ্ক। কিছুদিন পর পর প্রজেক্ট আপলোড করেন এবং লিঙ্কডইনে আপডেটেড থাকেন। তো আপনার নেক্সট 2 বছরের কাজ হইতে পারে এটা।
বাট আপনার কোনো আইডিয়া থাকলে আপনি সেটাও করতে পারেন। জাস্ট ইন জেনারেল আইডিয়াটা হচ্ছে এটা। এবং আপনাদের সবার জন্যই আপনারা লিঙ্কডইনে অনেক বেশি আপডেটেড থাকবেন এই সময়টা। রেগুলার পোস্ট করতে থাকেন, বাট লিঙ্কডইনকে ইনস্টা বা ফেসবুক বানাই ফেলেন না, প্রফেশনাল ওয়েতে আর কি। আচ্ছা ভাইয়া, এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আসলে মানে কতটুকু ইম্পর্টেন্স, আর ওইগুলা কি মানে সিএসসি রিলেটেড হইতে হবে নাকি মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলেই ওটা মানে? একটা মিসকনসেপশন আছে যে ইউরোপিয়ানরা এই জিনিসটাকে খুব ভ্যালু দেয়। আসলে আমি বলবো না ভ্যালু দেয়, বাট এরা অপছন্দ করে না। আলটিমেটলি কোনো কিছুই ফেলনা না, কিন্তু এটা আপনার অ্যাজ এ স্টুডেন্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আমার মনে হয় না খুব বেশি মানে ভ্যালু অ্যাড করবে। কারণ আমি নিজেও ফটোগ্রাফিক সোসাইটির মানে ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলাম, বাট আলটিমেটলি এটা আমার কোনো ভ্যালু অ্যাড করে না আমার একাডেমিক বা প্রফেশনাল লাইফে। বাট হ্যাঁ, আপনি যত বেশি ভলেন্টারি কাজ করতে পারবেন তত বেশি আপনার কমিউনিকেটিভ স্কিল বাড়বে। এটা আপনার পার্সোনাল স্কিলের জন্য। মানে লো স্টিম পারসন হওয়ার থেকে আসলে খুব বেশি ইন্ট্রোভার্ট হওয়ার থেকে যত বেশি আপনি মানুষের সাথে কমিউনিকেটিভ হবেন তত আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। এটা আপনার কাজে দিবে। বাট আলটিমেটলি এই সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও কাজে দিবে কিনা আমার মনে হয় না খুব বেশি দিবে। ব্যতিক্রম হইতে পারে আর কি। কিন্তু যেটা কাজে দিবে সেটার কথা উল্লেখ করছি আমি আপনাকে। জি ভাই, ধন্যবাদ স্যার। এমডি জসিমউদ্দিন ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। ভাইয়া আমি আবার একটু একটা কোশ্চেন করতে চাচ্ছি, মানে বাই এনি চান্স যদি আমার ইমেলটা ভুলই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে করণীয়টা কি এটা জানার জন্য। মানে আমি কয়েকবার চেক করছি যে একই ইমেল যেটা ছিল ওইটাই দিয়েছি। এই এই ক্ষেত্রে করণীয় আসলে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এছাড়া এটার আর কোনো সমাধান নাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওয়ালিদ আল হাসান ভাই, আপনার প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম ভাই। তো আমি যদি বাংলাদেশে জব করে জব এক্সপিরিয়েন্স নিয়ে জার্মানিতে যেতে চাই, সেটা পসিবল কিনা, বা জার্মানির কোম্পানি কি ফরেন স্কিল ওয়ার্কার ডাইরেক্টলি নেয় কিনা? আর অবশ্যই আপনার নাই। সাজেশন কি, যে জার্মানিতে কি জব করা ঠিক হবে, এই যে হাই ইনকাম ট্যাক্সের কারণে আর কি, এই জিনিসটা শুনছিলাম। আর আমি সফটওয়্যার ডিপার্টমেন্টে পড়ি, 4th ইয়ার। ওকে, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি। ধরেন এতক্ষণ বলছি আপনার ব্যাচেলর নিয়ে, মাস্টার্স নিয়ে, পিএইচডি নিয়ে। এর সাথে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনারা যদি সরাসরি জবের জন্য আসতে চান। আমি কোনটা বেশি প্রেফার করি? আমি সবথেকে বেশি এটা প্রেফার করি আপনারা যদি সরাসরি জব নিয়ে আসতে পারেন। আপনার এই মাস্টার্স করার প্যারাটাই আর নেওয়া লাগবে না। কারণ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। জার্মানিতে মাস্টার্স করা মানে বাংলাদেশের 4-5টা মাস্টার্স করার সমান। মানে যদি আপনি ধরেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেন বা কেমনিটজ বা এই লেভেলের ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স করতে যান আর কি, আপনাকে আসলে পড়তেই হবে। এর পিছনে আপনাকে সময় দিতেই হবে। হ্যাঁ, তার মানে এটা না যে আসলে মানুষের উদ্দেশ্য জব করাই না, শিক্ষা অর্জন করা, আরো বেশি শিক্ষায় শিক্ষিত হওয়া আর কি। তবে কেউ যদি মাস্টার্স করার পরে জব এক্সপেরিয়েন্স নিয়ে সরাসরি জবে আসতে চান, প্রথম কথা হচ্ছে আসা যায় কিনা? 100% আসা যায়। কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। পিএইচডি যেভাবে খুঁজবেন জবও সেভাবেই খুঁজবেন এবং এটা আসাই বেটার আমি মনে করি। এমনকি জার্মান অনেক কোম্পানি রিমোট জবের সুযোগ দিয়ে থাকে। বাংলাদেশে থেকেই করতে পারবেন জার্মান স্যালারিতে। আল্টিমেটলি খুব কম ট্যাক্স পড়বে আর কি সেখানে, মানে চার্জের ট্যাক্স বা হেলথ ইন্স্যুরেন্স ট্যাক্স অনেকগুলো ট্যাক্স আসলে আপনার মাফ হয়ে যাবে। এটাও করতে পারেন আপনারা। আমার বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যালামনাই আছে যারা এই কাজ করে, সুইজারল্যান্ডে জব করে, জার্মানিতে জব করে, কিন্তু থাকে দেশে রিমোট জব। তো এই কাজটা আপনারা করতে পারেন। আর ট্যাক্সের কথা বললেন না, মানে দেশে থাকলে তো এত বেশি ট্যাক্স দেওয়া লাগবে না, কিছুটা মওকুফ আছে। আর জার্মানিতে থাকলে আপনার ট্যাক্স হচ্ছে 33% যদি আপনার স্যালারি 60,000 এর নিচে হয় পার ইয়ার। আলটিমেটলি বেনিফিটস আপনি পাচ্ছেন, ইয়ার শেষে আপনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন। আমি জিনিসটাকে খারাপভাবে দেখি না, বাট এটাও সত্য জার্মানিতে ট্যাক্স অনেক বেশি। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আরেকটা হলো যে এরকম কোনো স্পেসিফিক প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে জার্মানির যে ফরেন ওয়ার্কারদের জন্য তাদের জব পোস্টিং করে, বা এরকম কিছু? আমি চ্যাটে লিখে দিচ্ছি, মানে সবগুলো লিখে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে জার্মান অথরিটি থেকে এটা করে দেওয়া আর কি, মানে এটা সরকারি সংস্থা আর কি, জার্মান প্রশাসন থেকেই বানানো।
সব ধরনের অফিসিয়াল জব আপনি এটাতে পাবেন। আর লিঙ্কডইনের আসলে দেওয়ার দরকার নাই, আরেকটা দিতেছি। আর ভাইয়া জার্মানিতে তো ভাইয়া অফকোর্স জবের জন্য ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, তাই না? জার্মানি ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, আমি তো এটা বলছি, এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ, সামটাইমস মোস্ট ইম্পর্টেন্ট এটাই। এখন যে লিঙ্কটা দিব আপনাদের, সেটা হচ্ছে জার্মানিতে বিভিন্ন সাবজেক্ট খোঁজার জন্য আর কি। আমি আসলে জানি না আমার এই উচ্চশিক্ষা বিষয়ক সেশনটা আপনাদের কতটুকু উপকার করছে, বাট আমি চেষ্টা করছি আর কি এগুলা। বাট জার্মানির যে কোনো অথেন্টিক জব খোঁজার জন্য প্রথম লিঙ্কটা আরবাইট আগেন্টুর বলা হয় এটাকে। আর কারো কোনো প্রশ্ন? এমডি মোশাররফ হোসেন ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। নূর আলম ভাইয়া, ভাই আপনি প্রশ্নটি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। প্রথমত হচ্ছে আসসালামু অ্যাপয়েন্টমেন্ট আলাইকুম আমি ভাই, নিয়েছি। মোশাররফ বলছিলাম। ভাই আমি ভাই আমি কন্টিনিউ কি করলাম। কোশ্চেনটা এখন করতে পারি? মোশাররফ আচ্ছা ঠিক বলছিলাম। আছে, নূর আলম ভাই আপনি বলেন, আপনার পরে মোশাররফ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে। ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ভাই। তো হচ্ছে এখন এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আমার প্রসেসটা একটু যদি ক্লিয়ার করতেন আর একটু ভালো হতো। আর হচ্ছে সেকেন্ড কোশ্চেন, যে ড্যাড স্কলারশিপ বাদে আরো কি স্কলারশিপ আছে জার্মানির? আপনার করণীয়টা হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো নোটারাইজ করে ফেলবেন, আপনার পছন্দের সাবজেক্ট এবং আপনার পছন্দের প্রোগ্রামগুলোর ডেডলাইন লিস্ট করে ফেলবেন, সেগুলোর অ্যাডমিশন পোর্টাল কবে ওপেন হবে সেটার জন্য অপেক্ষা করবেন, আপনার ভাষাগত দক্ষতা আইএলটিএস এর সার্টিফিকেট সবকিছু রেডি রাখবেন, সাথে 2টা রিকমেন্ডেশন লেটার, আপনার লেটার অফ মোটিভেশন, আপনার সিভি, টেবুলার ফর্ম বা ইউরোপাস ফরম্যাট, তারপরে আবেদন করে দিবেন। এর ভিতরে আপনি ইউনি অ্যাসিস্টে অ্যাকাউন্ট খুলবেন। যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে বলে থাকে যে অ্যাপ্লাই থ্রু ইউনি অ্যাসিস্টের মাধ্যমে আবেদন করবেন, আর যেগুলো সরাসরি অ্যাডমিশনের কথা বলে ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, ক্রিয়েট ইউর প্রোফাইল ওপেন করবেন। তারপরে ওইখানে অনেক কোয়েশ্চেনারিজ থাকে, অনেক ডকুমেন্ট আপলোডের অপশন থাকে, লেটার অফ মোটিভেশন লেখার অপশন থাকে, সেটার মাধ্যমে আবেদন করে দিবেন। আর দ্বিতীয় প্রশ্নটা ভুলে গেছি আমি, ভাই আবার বলবেন? দ্বিতীয় কোশ্চেনটা ছিল ভাইয়া হচ্ছে ড্যাড স্কলারশিপ বাদে আর কোনো স্কলারশিপ আছে জার্মানিতে? হ্যাঁ, সেটা হচ্ছে ইরাসমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম, যেটা হচ্ছে কম্বাইন্ড উইথ জার্মানি, মানে ভাই জার্মানির এটা সাথে তো আরো হচ্ছে, এটা তো মেবি হচ্ছে 2-3টা ইউনিভার্সিটি, মানে আপনার হচ্ছে দেশ মিলে হয় না মাস্টার্স এর জন্য? জি এটাই বললাম। আচ্ছা, তার মানে এই বাট দুইটাই তো ভাই। ডেডিকেটেড নাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এমডি মোশাররফ হোসেন ভাই, ভাই আপনার প্রশ্নটি বলতে পারেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, জার্মানিতে আমি যতদূর দেখি সবকিছু অটোমেটেড, এআই এবং ডাটা সায়েন্স এই রিলেটেড সাবজেক্টগুলোর মানে প্রচুর চাহিদা, এবং প্রচুর যারা স্টুডেন্ট যাচ্ছে সব এই রিলেটেড সাবজেক্টগুলোতে যাচ্ছে, বিশেষ করে অটোমেটিভ টেকনোলজি। তো আমি বায়োলজির স্টুডেন্ট এবং অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টে একটা টিচারের সঙ্গে এগ্রিকালচারে অটোমেটেড টেকনোলজি নিয়ে কিছু একটা মানে রিসার্চ রিলেটেড কিছু কাজ করতেছি, ইনিশিয়াল পর্যায়ে আছি, শিখতেছি আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু অটোমেটিক টেকনোলজিতে জার্মানি অনেকটা এগিয়ে এবং এই ধরনের সাবজেক্টই আমি বেশি মানে খুঁজে দেখেছি আর কি, আমাদের এগ্রিকালচার বা মানে বায়োলজি রিলেটেড সাবজেক্ট কম। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই রিলেটেড জবের জন্য বা পড়াশোনা শেষ করে ওখানে মানে জব পাইতে কি কোনো হ্যাসেল হবে কিনা? প্রথম মিসকনসেপশনটা হচ্ছে জার্মানির সবই অটোমোটিভ সেক্টর, ডেটা সায়েন্স বা ওয়েব ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এটা প্রথম মিসকনসেপশন। এটার কারণ হচ্ছে বাংলাদেশে, মানে আমি যখন ঢাকাতে ছিলাম তখন আমরা বলতাম একটা ঢিল মারলে ইদার সে ফার্মাসিউটিক্যালস হবে অথবা বিবিএ হবে। বাংলাদেশে টেক্সটাইল খুবই পপুলার সাবজেক্ট, হয় পপুলার মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হবে। তো আলটিমেটলি যার বাংলাদেশ থেকে যেই স্টুডেন্টগুলো আসলে আসে তারা মোস্ট অফ দেম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা।
বাংলাদেশে তো আমরা শুনি না, যেমন আমার বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিশ্ববিদ্যালয়ের সব থেকে ভালো সাবজেক্ট হচ্ছে সাইকোলজি, সব থেকে ভালো সাবজেক্ট। সেটা টাইম হায়ার এডুকেশনের র্যাঙ্কিংও দেখতে পারেন, সিএইসি র্যাঙ্কিংও দেখতে পারেন। তারপরের ভালো সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবং ইনফরমেটিক্স, মানে ইনফরমেটিক্স জার্মান ভাষায় বলে কম্পিউটার সায়েন্স আর কি। অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ টিউ কেমনিস ওয়ার্ল্ডের টপ 2% বিলং করে আমার বিশ্ববিদ্যালয় আর কি। এখন কথা হইতেছে এগ্রিকালচার, এর সাথে একটা কথা বলি, জার্মানিতে কম্পিউটার সায়েন্সের জব ফিল্ড অনেক বেশি, স্টুডেন্টও অনেক বেশি। আলটিমেটলি জার্মানিতে বায়োলজির স্টুডেন্ট যদি 5টা হয়ে থাকে, জব সেক্টর 6টা। কিন্তু আচ্ছা জার্মানিতে যদি কম্পিউটার সায়েন্সের জব ফ্যাসিলিটিস বা ভ্যাকান্সি থাকে 100টা, স্টুডেন্ট 500টা। আচ্ছা আমি আইডিয়াটা ক্লিয়ার করতে পারছি? জি জি এখন ব্যাপারটা হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্ট যেগুলো, যে একটু আগে একজনকে রিকমেন্ড করছিলাম যে মার্টিন লুথার ইউনিভার্সিটি অথবা এইচএস আনহাল্টে বায়োটেকনোলজি আছে, বা ইউনিভার্সিটি অফ লাইপজিগেও আছে। এই লাইফ সায়েন্সের ম্যাক্সিমাম সাবজেক্ট হচ্ছে জার্মান ভাষায়, কারণ তাদের ইন্ডাস্ট্রিগুলো রান বাই জার্মানস, আচ্ছা সব ডকুমেন্টেশন জার্মান ল্যাঙ্গুয়েজে, এই কারণে আমি কম। তার মানে আমি এটা হচ্ছে নিজে রাজশাহী ইউনিভার্সিটির বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু বোটানি ডিপার্টমেন্টে আমার স্যারদের সঙ্গে খুব বেশি কাজ করার আমার সুযোগ হয়নি। আমি আমার মানে পার্শ্ববর্তী ক্রপ সায়েন্সের একজন টিচারের সঙ্গে কাজ করছি, উনি এগ্রিকালচারকে কিভাবে অটোমেটেড পর্যায়ে নিয়ে যাওয়া যায় এই ধরনের কাজ উনি করে থাকে। তো ওনার সঙ্গে এই ধরনের কাজ করে কি আমি লাভবান হতে পারবো কিনা আসলে, বা বা জার্মানিতে এই ধরনের কাজের বা মানে আমি গোলটা ঠিক করতে পারতেছি না ভাইয়া। আমি বাংলাদেশের একটা ছোটখাটো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছি, বাট সেখান থেকে আমার যারা অ্যালামনাই আছে এগ্রিকালচারের, ওরা সবই জি আমার জুনিয়র, কারণ ওদের ব্যাচ হচ্ছে আমার ব্যাচের পরবর্তীতে শুরু হয়। তারা সবাই জার্মানিতে খুব ভালো ভালো জায়গায় জব করে, মানে এসেই। তো আলটিমেটলি আচ্ছা এটা নিয়ে আসলে মানে বোদার হওয়ার কিছু নাই, মানে দুশ্চিন্তা করার কিছু নাই যে এটার ফিল্ড ভবিষ্যতে কেমন হবে এটা নিয়ে। আপনার কাজ হচ্ছে স্কিল অর্জন করা, আপনার জি কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। ভাইয়া, আপনি যদি ফ্রি থাকতেন আরেকটা ছোট্ট একটা কোয়েশ্চেন করতাম আপনাকে। হুম। আমরা আমাদের দেশের কালচার এবং দেশের ইউনিভার্সিটিগুলোতে যেই টাইপের পড়াশোনা এবং যেই টাইপের পড়াশোনার কালচারে অভ্যস্ত, এই ধরনের কালচার এবং এই ধরনের অভ্যস্ততা নিয়ে জার্মানিতে মানে হ্যাসেল ফ্রি ভাবে বা মানে ভালোভাবে প্রথম পর্যায়ে থেকেই নির্দিষ্ট টাইমের মধ্যে পড়াশোনা শেষ করতে পারা বা ওদের পরীক্ষা পদ্ধতি বা কারিকুলামের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারাটা আসলে কতটা ডিফিকাল্ট, বা এটা আপনি কি বলবেন আপনার জায়গা থেকে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে ম্যাক্সিমাম যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, তারা জি একটু পিছিয়ে যায়, বিশেষ করে যারা বড় বড় বিশ্ববিদ্যালয়তে পড়ে। আমার বিশ্ববিদ্যালয়তে আমি দেখছি আমার সাবজেক্টে বুয়েটের আছে, কুয়েটের আছে, মেকানিক্যালে অনেক আছে, তাদের থেকে আহসানুল্লাহ, ড্যাফোডিল, নর্থ সাউথের ছেলেপেলেগুলো একটু অ্যাডভান্স, জাস্ট বিকজ অফ দেয়ার কারিকুলাম। মানে তাদেরকে সবসময় বিশ্ববিদ্যালয় মানে একটা স্পিডের উপরে রাখছে, যেটা জি আমাদের জি মধ্যে কিন্তু ছিল না। হুম। তার মানে এটা না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপানও খুব, স্টুডেন্টও খুব, আমি মাঝে মধ্যে খুব লোকাল ভাষা বলে ফেলি, তো স্টুডেন্টও আসলে খুব বেশি মানে খারাপ করতেছে বা ভালো করতেছে ব্যাপারটা এরকম না, কিন্তু হ্যাসেল কিন্তু আছে। আলটিমেটলি এখানকার কারিকুলামের সাথে ইন্ডিয়ান কারিকুলাম মেলে, আমাদের দেশীয় কারিকুলাম কিন্তু মেলে না। বাংলাদেশের হাতে গোনা মনে হয় ড্যাফোডিল, আহসানুল্লাহ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, নর্থ সাউথ ব্র্যাক, এদের সাথেই কারিকুলাম গুলো মিলে, আর হচ্ছে এআইইউবি। আলটিমেটলি মানে কষ্টসাধ্য, কষ্টকর, কিন্তু আসলে ইম্পসিবল না, মানে অসম্ভব কিছু না আর কি। জি তবে হ্যাঁ, মানে এটাকে ইজি ভাবে নেওয়ার কিছু নাই, যদি আপনি অ্যাপ্লাইড সায়েন্সে না পড়ে থাকেন। অ্যাপ্লাইড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব আলাদা, ওটা জাস্ট আসবেন, ওদের অ্যাসেসমেন্ট সিস্টেমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিবেন, প্রেজেন্টেশন দিবেন, শেষ। কিন্তু যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে আপনার দেখা গেল প্রি রিকুইজিট পাস করতেই আপনার প্রচন্ড পরিশ্রম করা লাগতেছে, তাহলে বোঝেন সেটার ফাইনাল এক্সাম পাস করতে কি রকম ইফোর্ট আপনার দেওয়া লাগবে। আমি জাস্ট এটা আপনাদের সচেতন করতেছি, আপনারা ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি ভয় দেখাইতেছি অর সামথিং লাইক দ্যাট, এভাবে নেওয়ার কিছু নাই আসলে। অ্যাটলিস্ট পরবর্তীতে বলবেন না সোহান ভাই আগেই বলে রাখছিল আর কি। না ভাই, কারণ হচ্ছে ওই পর্যায়ে যেতে গেলে আমাকে ইফোর্টটাও সেরকমই দিতে হবে। ডেফিনেটলি, এক্স্যাক্টলি। জি ভাই, থ্যাংক ইউ। সৈয়দ মাহাদি ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ড্যাফোডিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছি। এবার আমার 3rd ইয়ার চলতেছে। তো আমার কিছু কোয়েশ্চেন আছে। সো ফার্স্টে বলে দেই আমার টার্গেট মূলত কি। আমি হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, ওইটাতে হচ্ছে ভাইয়া মাস্টার্স করতে চাচ্ছি সাইবার সিকিউরিটিতে। তো ভাইয়া ১ম কোয়েশ্চনটা হচ্ছে ভাইয়া ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো আমার কোর্স অফারটা করতেছে ওরা বোথ ল্যাঙ্গুয়েজ, জার্মান অ্যান্ড ইংলিশে। সো এখন আমার কোনটা পিক করা উচিত?
এন্ড কেন? প্রথম কথা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক টিউশন ফিস ফ্রি আর নাই, তার মানে আপনাকে টিউশন ফিস দিয়ে পড়া লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোনটা চুজ করবেন। ইনিশিয়ালি আপনি ইংলিশ টট প্রোগ্রামটাই চুজ করতে পারেন, কারণ প্রথমত আপনি জার্মান ল্যাঙ্গুয়েজে আপনি যদি কোপ আপ করতে পারেন ডেফিনেটলি জার্মান ল্যাঙ্গুয়েজে পড়বেন, কিন্তু ইনিশিয়ালি আপনি ইংলিশ টট নিয়ে পরবর্তীতে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে পারেন আর কি। এটাতে হবে কি আপনি আপনার পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারবেন, মনোনিবেশ করতে পারবেন এবং ভালো রেজাল্ট বা স্কিল ডেভেলপ করার ক্ষেত্রেও আপনি বেশ ভালো ইফোর্ট দিতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ভাষা শিখলেন, কিন্তু আপনি যদি জার্মান ভাষা শিখেন, আপনি চিন্তা করে দেখেন আমরা মানে একদম কেজি থেকে মানে ক্লাস 1 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা ইংলিশে কথা বলি, ইংলিশ শিখি, তাও বাঙালিরা ইংলিশ ঠিক মতো কইতে পারে না বা বলতে পারে না। এখন আপনি চিন্তা করেন জার্মান ল্যাঙ্গুয়েজের রুট আমাদের সাংস্কৃতিক রুট থেকে আসে নাই, কমপ্লিটলি একটা ডিফারেন্ট রুট থেকে আসছে, জার্মিক ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। সেই ভাষাটা আয়ত্ত করাটা আর একটা মাস্টার্স করার সমান। নট ইম্পসিবল, ডেফিনেটলি পসিবল, কিন্তু কষ্টসাধ্য আর কি। তবে হ্যাঁ, আপনি যেটাই চুজ করেন ওয়াইজলি চুজ করেন আর কি। আর টিউ মিউনিক আর কি, ওটা কিন্তু এখন টিউশন ফিস দেওয়া লাগবে আপনার। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমার আরেকটা সেকেন্ড যেটা কোয়েশ্চন সেটা হচ্ছে ভাইয়া টিইউএম এ চান্স পাওয়ার ব্যাপারে নিয়ে। সো ওরা হচ্ছে যে রেজাল্টটা ইভালুয়েট করে, সো একাডেমিক রেজাল্টটা যেটা ইভালুয়েট করে, ওদের ইভালুয়েশন প্রসেসটা এক্স্যাক্টলি কি জানা যাবে? মানে ভিতরের ইনসাইট থেকে কি কিছু জানেন বা বলতে পারবেন? কারণ ওদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করে ভাইয়া তেমন কিছু জানা যায় না, জাস্ট ওরা হচ্ছে সার্টিফিকেট সাবমিশন একটা ওয়ে করে দেয় বাস। টিউ মিউনিক বলতে জার্মানির যে কোনো প্রতিষ্ঠানই আসলে তাদের ডেটা প্রাইভেসির ক্ষেত্রে খুব স্ট্রিক্ট। শুধুমাত্র আমি আমার বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টের অ্যাডমিশন কোঅর্ডিনেটরের সাথে একদিন কথা বলার পরে আমাদের একটা সাবজেক্ট একটা ছেলে ছিল, তাকে একটা মানে ওভার সেমিনার বলে 5 ক্রেডিটের আমাদের সায়েন্টিফিক সেমিনার, ওটা দেওয়ার পরে সে বলে যে বাংলাদেশ অধিকাংশ স্টুডেন্ট একটা সায়েন্টিফিক রিসার্চ প্রেজেন্টেশন বানাইতে পারে না। পুরা প্রেজেন্টেশনটাতে দুনিয়ার প্লেজারিজম, যার পরবর্তী সেমিস্টার থেকেই পুরা টিউ কেমনিস হচ্ছে থিসিস অ্যাড করছে, যে যারা থিসিস করছে তারা অ্যাটলিস্ট মানে কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে একটু পারদর্শিতা দেখাবে আর কি। তো এই যে একটা ক্রাইটেরিয়া তারা অ্যাড করছে, আসলে এটা আমি এখান থেকে জানতে পারছি। আলটিমেটলি তারা কিভাবে ইভালুয়েট করে এই ব্যাপারটা আমি যেহেতু জানি না, আমার বলাও ঠিক হবে না আসলে। বাট টিউ মিউনিকে চান্স পাইতে হলে আপনার ডেফিনেটলি কিছু থাকতে হবে ভিতরে, একাডেমিক রেজাল্ট থেকে শুরু করে অন্যান্য ব্যাপার স্যাপারগুলো, অন্যান্য ডকুমেন্টেশনের ব্যাপারগুলো আসলে। জি ভাইয়া। ভাইয়া আমার থার্ড এন্ড ফাইনাল কোয়েশ্চন, বিএসসি কমপ্লিট করার পরে হয়তো বা আমি চাকরি করতে পারি টু গেইন স্কিল। সো এই যে ড্রপটা হবে ভাইয়া, স্টাডি গ্যাপ, এটা কতটুকু ম্যাটার করবে এন্ড ওটা আমি কিভাবে জাস্টিফাই করব স্পেসিফিক্যালি টিউএম এর জন্য? স্টাডি গ্যাপের ডেফিনেশনটা এইরকম না। স্টাডি গ্যাপের ডেফিনেশন বলতে আপনি পড়াশোনার পরে কিছুই করেন নাই, কারণ আপনি এটাকে স্টাডি গ্যাপ হিসেবে কনসিডার করতে পারেন না। আপনি তো এখানে কোনো একটা অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলেন, তাই না? যে আপনি জব করছেন, তো এটা তো মানে আরো বেশি প্রেফার্ড যে আপনি জব করছেন, যেটা টিউ মিউনিকের ক্ষেত্রেও অনেক কাজে দিবে। কারণ স্টাডি গ্যাপ বলতে আমি যেটা বুঝি যে পড়াশোনার পরে সে আসলে কিছুই করে না, তাকে এমবাসিতে এক্সপ্লেন করার মতো কিছু নাই, লেটার অফ মোটিভেশনে লেখার মতো কিছু নাই, এটা হচ্ছে স্টাডি গ্যাপ। আপনি তো টিউ মিউনিকে আবেদন করার সময় সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ লিখতেই পারবেন যে এই পুরো টাইমটা আমি এই স্কিল অর্জন করছি অমুক প্রতিষ্ঠানে জব করে, পারবেন না? আপনি তো লিখতে পারবেন, আপনার তো একটা স্কোপ তৈরি হইলো, আরো বেশি স্কিল গেইন করলেন, তো এটা কাজে দিবে, অবশ্যই কাজে দিবে, এটা একটা ভ্যালু অ্যাড করবে। থ্যাংক ইউ ভাইয়া। নিশাত, তাসনিম, অনন্যা, আপু আপনার প্রশ্নটি বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স আর মাস্টার্স কমপ্লিট করেছি। আমি জার্মান ল্যাঙ্গুয়েজের A1 লেভেলও কমপ্লিট করেছি, আমার অলরেডি সার্টিফিকেটও আছে A1 এর। এখন আমি A2 এর কোর্স করছি। এখন আমার কোশ্চেন হলো, আমি কি A2 এর এক্সাম দিব নাকি একবারে B1 শুরু করব? আর পরবর্তীতে A2 এর সার্টিফিকেট কি আমার কোনো কাজে লাগবে? এখন জবের ক্ষেত্রে A2 B1 যে কোনোটা, যে মানে যেটা থাকবে আপার লেভেল পর্যন্ত, সেটাই আসলে কাজে লাগবে। তো এটা ডিপেন্ড করতেছে মানে সরাসরি এসে জবের জন্য আবেদন করবেন নাকি মাস্টার্সের জন্য, মানে যে কোনো ক্ষেত্রে এটা কাজে দিবে আর কি। যত বেশি সেটা B1 হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের ক্ষেত্রে আর কি, বা B2 হোক বা C1 হোক, যত বেশি স্কিল অর্জন করবেন জার্মানিতে আপনার লাইফ তত বেশি স্মুথ হবে, তত বেটার, তত টপ পজিশনে যাইতে পারবেন আর কি।
জার্মানদের সাথে খুব ভালোভাবে আপনারা মানে কি বলবো, কিভাবে বুঝাবো আর কি, মিশতে পারবেন আর কি, কোঅপারেট করতে পারবেন আর কি। তাহলে কি আমার এখন A2 এর এক্সাম দেওয়া উচিত ইট ডিপেন্ডস। নাকি? আর PhD এর জন্য কি আমি এখন জার্মান ল্যাঙ্গুয়েজটা মানে কন্টিনিউ করব নাকি আমার আইএলটিএস দেওয়া উচিত PhD প্রোগ্রামের জন্য? আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এখানে একটু নয়েজ হচ্ছে, উপর 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 তলায় হয়তো কোন একটা কিছু একটা কাজ করতেছে আর কি। তো আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করতে পারি। রাকিব মিয়া ভাই, আপনার প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে কি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 4th ইয়ার স্টুডেন্ট। আমার কথা কি এগো হচ্ছে? না, পারফেক্ট। আচ্ছা, তো আমার টার্গেট ছিল হচ্ছে 2026-এর সেপ্টেম্বর সেশনটা আর কি ধরা আর কি। সেক্ষেত্রে আমি 2024-এর সেপ্টেম্বরের দিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আর কি। তখন ওয়েবসাইটে ছিল কি 19 মাসের একটা ওয়েটিং পিরিয়ড ছিল, কিন্তু এখন রিয়েল টাইম যে ওয়েটিং পিরিয়ডটা দেখতেছি ওটা হচ্ছে প্রায় 26 মাস ক্রস করে গেছে আর কি। তো এখন আমি ওইটা হয়তো আমার ওই টাইম পিরিয়ডটা আস্তে আস্তে হয়তো 30 মাস মানে ক্রস করতে পারে। সেক্ষেত্রে আমার যে 26-এর সেপ্টেম্বর সেশনটা ধরার যে প্ল্যান ছিল আর কি, ওইটা হয়তো হবে না আর কি। এটা হয়তো 27-এর দিকে এক্সটেন্ড হইতে পারে। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে অস্ট্রিয়ার দিকে একটু ইউটার্ন নেওয়া। তো এখন যদি আমি এডুকেশনাল কোয়ালিটি, ওয়ার্ক অপরচুনিটি, সেটেলমেন্ট অপশন বা ওভারঅল ফাইনাল ভার্ডিক্টের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমার কোনটা চুজ করা উচিত এখনকার সিচুয়েশন সবকিছু চিন্তা ভাবনা করি আর কি। অস্ট্রিয়ার ব্যাপারে একটা বলি, কিছুদিন আগে আমাদের সাথে দেখা করতে একজন কাপল আসছিল অস্ট্রিয়া থেকে। তো সে নিজে দাবি করছে যে অস্ট্রিয়া থেকে বাংলাদেশি গ্রাজুয়েট কয়েকজন স্টুডেন্টের মধ্যে সে একজন, যে 6 বছরে মাস্টার্স শেষ করছে, আর কেউ করতে পারে না। জার্মানি আপনাকে যে ফ্লেক্সিবিলিটি দিবে যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ বাদেই মাস্টার্স শেষ করতে পারবেন, অস্ট্রিয়া সেই ফ্যাসিলিটিস দিবে না। বাট এটা খারাপ অপশন না। আর একটা ব্যাপার সবার জন্য আর কি, আপনারা তো বিভিন্ন গ্রুপে আছেন জার্মানির ব্যাপারে, তাই না? বা আমি জানি না আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন কিনা, আমার কার্যক্রম ফলো করেন কিনা। আপনারা খেয়াল করবেন যে আসলে জার্মান এম্বাসিতে এখন কোন পর্যন্ত ডক সাবমিশনের ইমেইল দিছে, সেটার উপরে নির্ভর করে আপনি ক্যালকুলেট করবেন যে কোন সেশনের মধ্যে আপনার ডক সাবমিশন মেইল আসতে পারে। এতে যদি আপনার 2টা টার্মেই, লেটস সে আপনি এখন রয়েছেন, নেক্সট 2 মাস বা 3 মাস পরে আপনার ডক সাবমিশন ইমেইল আসতে পারে, আপনি এই সেশনেও আবেদন করেন না, আপনার হাতে সার্টিফিকেট অ্যাডমিশন লেটার থাকুক, প্রয়োজন আপনি নেক্সট টার্মেও আবেদন করবেন। আমি বুঝাইতে পারছি? এতে আপনি রিস্ক ফ্রি থাকলেন, যে আপনার এম্বাসি কল করলো কিন্তু আপনি ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনার অ্যাডমিশন লেটারটা থাকলো না। তো এই জিনিসটা, এই রিস্কটা অ্যাভয়েড করার জন্য আপনি এই কাজটা করতে পারেন, মানে 2টা টার্মে আপনি আবেদন করবেন, আপনারা সবাই আসলে। আর আপনি যেটা বলতেছিলেন আপনার ক্ষেত্রে, হ্যাঁ আপনি অস্ট্রিয়া চুজ করতে পারেন, বাট অস্ট্রিয়াতে চুজ করার আগে আমি যদি আপনার কোশ্চেনটা ভালোভাবে বুঝে থাকি, একটু নয়েজ হচ্ছিল, তবে এই জিনিসটা মাথায় রাখবেন, ওইখানে কিন্তু আপনার জার্মান ভাষায় বেশি প্রায়োরিটাইজ করতে হবে আর কি। কারণ ম্যাক্সিমাম কোর্স ওরা কিছুদিন পরে গিয়ে ইংলিশ টটে আর অফার করে না। দেখা গেল আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছেন মাস্টার্সে, প্রথম কয়েকটা কোর্স ইংলিশ টটে, তারপরে হচ্ছে তারা বলতেছে তোমরা ভাষা শেখো, দেন এই কোর্সগুলো তোমরা জার্মান টটে নাও। বুঝাইতে পারছি আমি? জি ভাই। আচ্ছা ভাই, আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আর আমরা আমাদের আজকের ওয়েবিনারের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো উপস্থিত সব শিক্ষার্থীকে আমি আসলে আন্তরিক ধন্যবাদ জানাই যে তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাইতেছি যে আমাদের সোহানুর রহমান ভাইকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আপনার এই দিক নির্দেশনা আমাদের শিক্ষার্থীর অনেক উপকারে আসবে। এবং আজকের এই পর্যায়ে আমাদের ওয়েবিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতেছি। তো সবার জন্য শুভকামনা রইল। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভালো থাকুন, স্বপ্ন দেখুন, আর সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করতে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য। একটু ইম্পর্টেন্ট ব্যাপার মনে রাখবেন যে আসলে আপনি কাকে ফলো করেন, কার ইনস্ট্রাকশন শোনেন, এটা ইম্পর্টেন্ট। আর ব্যাপারটা হচ্ছে আপনি চাইতেছেন, হ্যাঁ, আগে মন স্থির করেন যে জার্মানিতে আসাই কি আপনার শেষ টার্গেট কিনা, তার পরবর্তী কনসিকুয়েন্স কি। ম্যাক্সিমাম স্টুডেন্ট জার্মানিতে ফেইলার এই একটা কারণেই, তারা শুধু মনে করে জার্মানিতে আসাটাই তার টার্গেট, তারপরে কি করবা ভাইয়া? তো আসলে আপনি যেটা করবেন সেটা আগে লিখুন,
তার উপরে একটা সাস্টেইনেবল প্ল্যান রেডি করুন, তারপরে সেই অনুযায়ী কাজ করুন, দেখবেন সফলতা ইনশাল্লাহ চলে আসবে। আমার বকবক শোনার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু আঞ্চলিক ভাষায় বেশি কথা বলি, কারণ আমার এখানে ভাই ব্রাদার সব ড্যাফোডিল ভার্সিটির আর কি। তো আলটিমেটলি সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া